টার্গেট হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে দেখা। আমরা দেখে নিই কিভাবে। প্রথমে আমরা স্লাইডারটা দেখে নিই, ঠিক আছে? এটা একটু প্লে করি। এটার নাম হচ্ছে কচিকাচাদের ওয়ার্ডপ্রেস শিক্ষা। এগুলো হচ্ছে আমাদের টপিক। প্রিরিকুইজিট, অ্যাডভান্স প্রিরিকুইজিট, এই দুইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস শেখার আগে এই দুইটা আমরা দেখব। তারপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস বেসিক, ওয়ার্ডপ্রেস হোস্টিং চেঞ্জ, এখানে আমরা লোকাল থেকে লাইভে নিয়ে যাব। তারপর হচ্ছে থিম অ্যান্ড প্লাগ ইন বেসিক, থিম ডেভেলপমেন্ট, অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট, এবং সবার শেষে আমরা ইমপ্লিমেন্টেশনে কিছু একটা করব, একটা প্রজেক্ট করার ট্রাই করব। আচ্ছা, আমরা একটু প্রিরিকুইজিট আগে দেখি আমরা কি কি দেখবো এখানে। এপিসোড 01-এ এখানে আমাদের 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে HTML বেসিক্স, CSS বেসিক্স এবং বুটস্ট্র্যাপ বেসিক্স। HTML আমরা কি দেখবো? বিভিন্ন ধরনের ট্যাগগুলো দেখবো, ডিভ, সেকশন, H1P, ইমেজ, ফর্ম, বডি, হেডার, ফুটার, লিঙ্ক, স্ক্রিপ্ট, কমেন্টিং, এগুলো দেখবো। CSS আমরা দেখবো ক্লাস, আইডি এবং অন্যান্য CSS প্রপার্টিগুলো, ফন্ট সাইজ, ওয়েট, টেক্সট লাইন, ফ্লোট, পেডিং, মার্জিন, হোপ আর অপাসিটি, জেড ইন্ডেক্স, এগুলো। তারপর আমরা দেখবো যে বুটস্ট্র্যাপের কিছু বেসিক, সব তো দেখা পসিবল হবে না, জাস্ট বেসিক কিছু কন্টেনার, রো, কলাম, রেসপন্সিভনেস, কীভাবে আমরা মিডিয়াগুলি দিয়ে আমাদের একটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারি। দেন হচ্ছে অ্যালার্ট বাটন। এক্সট্রা আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে ফন্ট ওসান দিয়ে আমরা কীভাবে আইকন অ্যাড করতে পারি। এইগুলো আমাদের স্লাইডারটা। এখন আমরা আসি প্রজেক্টটাতে। আচ্ছা, আমরা প্রথমে দেখবো কি এখানে হচ্ছে আমাদের HTML এর জন্য আমরা যা যা করবো। প্রথমত আমরা এখানে রেফারেন্স সাইটে কিছু লিঙ্ক দেওয়া আছে। আমরা HTML CSS ডিটেলস দেখতে চাইলে আমরা W3 স্কুল থেকে দেখতে পাবো। প্রথমে আসে আমরা HTML ফাইল কিভাবে রান করাবো। HTML ফাইল যে কোনো ফোল্ডার থেকে রান করানো যায়। একটা ফোল্ডার বানালাম, হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা ফাইল ক্রিয়েট করি, index.html। এই ফাইলটা ক্রিয়েট করছি, এখানে আমি লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখন HTML ফাইলটা রান করাতে হলে জাস্ট রাইট ক্লিক করে ব্রাউজারে গেলে আমরা পাবো। এটা হচ্ছে HTML ফাইল, এর জন্য কোনো সার্ভার দরকার পড়ে না। এখন আসি আমরা HTML ফাইলগুলো, আমার এখানে আমি ইউজ করতেছি জ্যাম। জ্যাম থাকলে আমরা লোকাল হোস্ট দিয়ে একটা সার্ভার পাই। এখানে আমরা লোকাল হোস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলে আমার প্রজেক্টটা পাইতেছি। জ্যাম আমরা পরে জানবো, পিএইচপির টিউটোরিয়ালে এটা জানবো ডিটেলস। আসি এডিটর কি ইউজ করবো। এডিটর আছে আমাদের সাবলাইম ইউজ করতে পারবো এবং ভিএস কোড ইউজ করতে পারবো। আমরা কারেন্টলি ভিএস কোড ইউজ করতেছি, অন্যান্য টেক্সট এডিটর দিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, আমরা এখন দেখি HTML ট্যাগগুলো কি কি আছে। ভিএস কোডের ডিফল্ট কিছু ফিচার দিয়ে আছে। HTML5 লিখলে আমি পুরো ট্যাগটা পেতেছি। এখানে আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার HTML ট্যাগটা পুরোটা। তো এটা হচ্ছে টাইটেল, এটা ব্রাউজারের টাইটেল হিসেবে দেখাবে, এবং বডিতে আমরা যা লিখবো এটা বডির ভিতরে আসবে। ভালো, আমরা এখন যে কাজটা করলাম, হ্যালো ওয়ার্ল্ড 1 আসছে এখানে এবং এটা হচ্ছে টাইটেল। এটা গেল। একটা জিনিস আমি বলে রাখি, নর্মালি যে আমরা ফুটার, নর্মালি আমরা বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করি, যেমন এই অংশটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, মাঝখানেরটা হচ্ছে কন্টেন্ট। এটা করে দেখবো। এখন আসে বিভিন্ন ট্যাগগুলো। প্রথমে তো আমরা একটা ডিভ নেই, ডিভ এবং সেকশন এই দুইটাই আমরা ইউজ করতে পারি বিভিন্ন অন্যান্য এলিমেন্টগুলো গ্রুপ করার জন্য। যেমন কি বোঝায় প্যারাগ্রাফের জন্য।
টেক্সট ডিপ সেকশনে কি কথা, এবং এগুলো আমরা আনলিমিটেড নিতে পারি, যত খুশি ডিপ নিতে যেতে টাকা লাগে না। প্রথমত সেই HTML ট্যাগ, সরি, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে। এখানে একটা শর্ত হচ্ছে, আমরা বেস্ট প্র্যাকটিসের জন্য কখনো H2 আগে লিখে পরে H1 লিখবো না, সেক্ষেত্রে আমাদের SEO তে সমস্যা হবে। হেডিং 2, এভাবে আমরা H1 থেকে H6 পর্যন্ত বিভিন্ন সাইজের আমরা টাইটেল পাবো। H1, H2, H6 প্যারাগ্রাফ টেক্সট আমরা একটা পাইলাম। এই হচ্ছে প্যারাগ্রাফের জন্য। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। একটা লিঙ্ক দিয়ে দিই, এটা হয়ে গেল আমার একটা লিঙ্ক। লিঙ্কগুলো আমরা এইভাবে ক্রিয়েট করতে পারতেছি। এখন আচ্ছা, ইমেজ আর একটা দিব, ইমেজটা দিয়ে নিই। একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা হচ্ছে একটা সুন্দর ইমেজ আছে এখানে, ডলারের ইমেজ, ইন্ডিয়ান রুপি। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটা দুই জায়গাতেই দেখাবো। একটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, আর একটা হচ্ছে অন্য একটা ফোল্ডারে রাখছি। অন্য একটা ফোল্ডারে নামটা রিনেম করে দিই, রিনেম করে দিলাম 1। এখন Ctrl C, ইমেজের সোর্সে আমরা ইমেজ কোথায় আছে লোকেশনটা বলে দিই, বলে দিলে হয়। .jpg, এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে ইমেজটা আছে। আরেকটা হচ্ছে কি প্রজেক্ট, যেটা আগে দেখি, যে ইমেজটা চলে আসছে। এখন এখানে এমন একটা নাম দিলাম যেটা ইমেজ পায় নাই। না পারলে সে কি করবে, অল্টার টেক্সট, ইমেজ যখন সে পাবে না তখন এই অল্টার টেক্সট আমি যা দিব তাই সে শো করবে। যে অল্টার টেক্সট এটা আসছে। এখন এটা তো ইমেজ প্রজেক্ট ফোল্ডার, আমি একটা ফোল্ডারের ভিতরে যদি রাখি তখন কি করবে, এইভাবে ইমেজের স্ল্যাশ ইমেজের নাম দিলে আমি ইমেজটা পাবো। এই যে পাইছি। এখন ইমেজটা কি করছে, তার উইথ যতটুকু ফুল উইথ নিয়ে নিছে। উইথটা ডিফাইন করে দিই, এই যে ইমেজটা ছোট হয়ে গেছে। এখানে একটা দেখার বিষয় হচ্ছে হেডিং প্যারাগ্রাফটা লিখি। এখানে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ টেক্সট, A6, PH এবং P এগুলো হচ্ছে কি করে, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, ফুল উইথ নিয়ে নেবে। যদি ইন্সপেক্ট করি এখানে H1, এটা H1 কি করছে, সে পুরো স্ক্রিনটা নিয়ে নিছে। H2 পুরো স্ক্রিন নিয়ে নিছে। P টেকটা কোথায়, এই যে P টেক পুরো স্ক্রিন নিয়ে নিছে, কিন্তু A টেকটা কি করছে, A টেকটা কিন্তু পুরো স্ক্রিন নেয় না। A টেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তার যতটুকু দরকার ততটুকু সে নেবে। ইমেজটাও সেম, তার যতটুকু দরকার ততটুকু নেবে। H এবং P এগুলো হচ্ছে ব্লক, ফুল উইথ নিয়ে নেয়। H এবং P ফুল উইথ নিয়ে নেয়। A বাটন স্পেন ইমেজ এগুলো যত ইনলাইন ইনলাইন। আচ্ছা, H1 দেখালাম, P দেখালাম, A অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ আর একটা জিনিস আছে, অ্যাঙ্কর ট্যাগে আমরা একটা টার্গেট দিয়ে দিতে পারি। টার্গেট আন্ডারস্কোর দিয়ে হলো ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক দিলে সে নিউ ট্যাবে ওপেন হবে। নিউ ট্যাবে গিয়ে ওপেন হচ্ছে। আমাদের লিঙ্কটা পাইনি, কেন পাইনি,
কারণ এখানে আমরা http দেইনি। http এখন আশা করি পাবে। লিঙ্কটা কি আসছে? নাজমুল.com আসছে, নিউ ট্যাবে এটা আসছে, ঠিক আছে। এটা যে টার্গেট ব্ল্যাঙ্ক দিলে নিউ ট্যাবে যাবে। টার্গেট কি আছে? সেলফ আছে, সেলফ দিলে সে এই ট্যাবে থাকবে, নিউ ট্যাবে যাবে না। তারপরে এটা আরেকটা অপশন হচ্ছে, আমি যখন উপরে মাউসটা রাখি, এটা হচ্ছে হোভার। এটা আমরা সিএসএস করার সময় দেখবো, এই যে মাউস রাখার পর এটা কালার যদি চেঞ্জ করতে যাই, তখন আমাদের সিএসএসটা লিখতে হবে হোভার দিয়ে। এটা পরে ইমেজটা দেখলাম, ট্যাগ অল্টার টেক্সট সোর্স ফ্রম দেখলাম ইউএলএল। আচ্ছা, আমরা আরেকটা দেখি লিস্ট কিভাবে আমরা অ্যাড করবো। ইউএল দিয়ে ইউএল দিয়ে কি হয় যে আনঅর্ডার্ড লিস্ট। যখন ইউএল করছি এগুলো বুলেট আকারে আসছে। আমি যখন ইউএল দিয়ে করবো তখন এটা কি হবে, নাম্বার দিয়ে আসবে, ঠিক আছে। এই যে নিচে নাম্বার দিয়ে আসছে। এটা গেল আমাদের লিস্ট। তারপর হচ্ছে বাটন স্প্যান। আচ্ছা, আমরা যখন একটা বড় টেক্সটের পার্ট অফ কন্টেন্ট নিতে চাই তখন আমরা স্প্যান ইউজ করি। যেমন এখানে একটা বড় কনটেক্সট আছে, আমি স্পেসিফিক একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডকে একটু ডিজাইন চেঞ্জ করতে চাই, তখন আমরা স্পেন দিয়ে এটা করতে পারি। স্পেনটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ব্লক না। আমরা এখন চাইলে এখানে স্পেনে কি করতে পারি, স্টাইল, কালার, রেড, আমরা পিটেকেও দিয়ে দিই। পিটেকে লিখলাম স্টাইল, কালার, ব্লু। এখন আমরা যা করলাম, পিটেকের ভিতরে পিটেকের কালার দিলাম কি ব্লু, কিন্তু এই অংশটা রেড করে দিছি স্পেনের মাধ্যমে। এইসব ক্ষেত্রে স্পেন ইউজ হয়। ডিপ সেকশন তো দেখালাম, ব্লক এলিমেন্ট, বাটন ফর্ম অ্যাকশন, ক্রিয়েট এ ফর্ম। ফর্মের কোডটা নিয়ে যাই টাইম বাঁচানোর জন্য। আচ্ছা, ফর্ম ট্যাগ দিয়ে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি। একটা ফর্ম অ্যাড করি, এখানে আমরা বিভিন্ন ইনপুট ট্যাগ থাকবে। ইনপুট ট্যাগে কি থাকবে, নেম থাকবে, ইনপুটের একটা নাম হবে, ইনপুটের একটা ভ্যালু থাকতে পারে ডিফল্ট, যেমন লগ ইন। লেবেল দিতে পারি আমরা, লেবেলটা হচ্ছে কি নেম অনুযায়ী লেবেলটা দেবো। ফার্স্ট নেম হচ্ছে ইনপুটের নাম। একটু দেখি এটা আসে কিনা। এই যে ফর্ম ফার্স্ট নেম লগ ইন আসছে। এই অ্যাকশন আমরা যা দিব, একটা সাবমিট বাটন রাখি। ইনপুটের টাইপ যদি সাবমিট দেই, তখন কি হবে, ওই বাটন ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হয়ে কি করবে, এই অ্যাকশন আমি যে ইউআরএল দেবো বা যে ফাইলের নাম দেবো ওইখানে সে চলে যাবে। যাওয়ার পরে তার ওই ফাইলে যা যা থাকবে ওই অনুযায়ী সে কাজ করবে। ফর্মে এখানে নিয়ে আসলাম, ফর্মে কি আছে, এখানে লেবেল ইনপুট আছে এবং টাইপ রেডি। ইনপুট টাইপ রেডি হলে কি হবে এবং সিলেক্ট ট্যাগে কি হয় এগুলো একটু দেখি। সাবমিটে পড়বে আসছে, রেডি আসছে। এই সাবমিটটা কাটি। আচ্ছা, এটা হচ্ছে আমার। তারপরে ইয়াটা একটু দেখি,
এগুলো হচ্ছে আমাদের রেডিও বাটন এগুলো আসে, এবং এটা হচ্ছে সিলেক্ট ট্যাগ দিয়ে এখানে আসছে। সিলেক্ট ট্যাগে আমরা কি করছি, সিলেক্ট ট্যাগ এবং ভিতরে অপশন, অপশনের ভ্যালু তোমরা যা দিব এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে ডিসপ্লে করাচ্ছে। রেডিওতে কি হচ্ছে, টাইপ রেডিও, এই আর কিছু না। বিয়ার দিয়ে আমরা লাইন ব্রেক করতে পারি। পি ট্যাগে যেমন আমরা যদি পুরাটা এক লাইনে রাখতে না চাই, সেক্ষেত্রে বিয়ার দিলে এটা লাইন ব্রেক হয়ে যাবে। লাইন ব্রেক হয়ে গেছে। আমরা ফর্মের ডিটেলস আরো জানবো পিএইচপি এপিসোডে, এখানে জানবো না। বডি টাইটেল হেডার ফুটারটা একটু দেখি। আচ্ছা, আমরা তো দেখালাম হেডার হচ্ছে উপরেরটা। আমরা চাইলে পরবর্তীতে বড় প্রজেক্টে হেডার ফুটার আলাদা করে রাখতে পারি। এটা ফুটার, এরপরে এটা আমরা হেডার আন্ডার নিয়ে নিলাম, হেডারটা পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করে। আপাতত এখানে হেড অংশে বিভিন্ন মেটা ট্যাগ গুলো থাকে, এবং মাঝখানেগুলো হচ্ছে বডি। বডি ট্যাগ হেডার ফুটার, তারপর হচ্ছে লিঙ্ক, স্ক্রিপ্ট, স্টাইল। আমরা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে স্টাইল এবং স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট গুলো নর্মালি আমরা ফুটারে রাখবো এবং লিঙ্ক গুলো রাখবো হেডার। বলতে নিচের অংশে রাখবো। এখানে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট রাখতে পারি, স্ক্রিপ্ট গুলো যেন পেজটাকে ব্লক করে না রাখে, লোড করতে যেন টাইম বেশি না নেয়, এই জন্য আমরা নিচে রাখি। ঠিক আছে, লোড হওয়ার পরে নিচে স্ক্রিপ্ট গুলো থাকে। আর খুব ইমার্জেন্সি স্ক্রিপ্ট যেগুলো ছাড়া পেজ লোড হবে না, ওগুলো আমরা হেডারে রাখি। আমরা লিঙ্কে একটা কাজ করি, একটা স্টাইল ডট সিএসএস অ্যাড করি। স্টাইল শিট লিঙ্ক, আমরা এই যে নিউ ফাইল style style ডট সিএসএস view body কালার ইয়েলো, দেখি আমাদের স্টাইলটা পাইছে কিনা। কালার ইয়েলো মানে এই কালার গুলো ইয়েলো হয়ে গেছে। তার মানে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারছি। তারপর হচ্ছে আমরা এটাতে একটা ফোল্ডার রাখলে কি হতো, যেমন সিএসএস স্ল্যাশ ওইভাবে দিতে পারতাম। এখন দেখি আমরা স্টাইল কিভাবে অ্যাড করতে পারি। স্টাইল আমরা অ্যাড করতে পারি তিনটা ওয়েতে। একটা হচ্ছে স্টাইল ট্যাগ দিয়ে আমরা এখানে স্টাইল লিখতে পারি। যেমন এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে গ্রিন। ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেল স্টাইল ট্যাগের মাধ্যমে। আরেকটা হচ্ছে কি, যে কমেন্ট করে রাখলাম, সিএসএস এ কমেন্ট করে এইভাবে, আর এসটিএমএল আমরা কমেন্ট করব এইভাবে। এটা এটা মাল্টিলাইনের কাজ করবে। আমরা এটার ভিতরে যত বেশি কমেন্ট লিখতে পারবো। সিএসএস এরটাও মাল্টিলাইন, সিঙ্গেল লাইনে হবে, মাল্টিপল লাইনে হবে, সমস্যা নেই। এটা কমেন্ট গেল। আমরা দেখলাম কি লিঙ্ক স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস লিখছি, এবং এখানে আরেকটা কাজ করবো ইনলাইন, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা এখানে দিয়ে দিতে পারি কালার রেড। ইম্পর্টেন্ট দিলে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে সিএসএস এর ক্ষেত্রে। আমরা কি করলাম, ইনলাইন সিএসএস লিখলাম H1 এর কালার হয়ে গেছে এটা, H1 এর কালার এটা হয়ে গেছে। এটা একটা কমেন্ট করে রাখি। আমরা দেখলাম দুইটা ওয়েতে সিএসএস অ্যাড করলাম, স্টাইল ট্যাগ এবং ইনলাইন ট্যাগ। আরেকটা হচ্ছে কি, যে লিঙ্কের মাধ্যমে অ্যাড করা। তো এই তিন ওয়েতে অ্যাড করা যায়। স্টাইল ডিসন ফুটার লিঙ্ক ট্যাগ স্টাইল ট্যাগ ইনলাইন লিঙ্ক ট্যাগ। কমেন্ট দেখলাম স্টেম এর কমেন্ট করে সিএসএস এর কমেন্ট করে। তো এর মধ্যে এই হচ্ছে এসটিএমএল অপশন। পরে তারপর আমরা দেখব সিএসএস। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে সিএসএস। সিএসএস এর জন্য প্রথমে দিয়ে দেবো ক্লাস আই। আচ্ছা, আসুন আমাদের হচ্ছে কি কন্টেন্ট লিখি এখানে, যা দিলাম L1, তারপর আরেকটা ক্লিক দিলাম L2, আরেকটা UL নিলাম post1,
ps2 ps3 আর এই কি দেখবেন hello to demo content আচ্ছা এখন আমরা ক্লাস ক্লাস আমরা মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি কিন্তু আইডি একটাই আইডি দেওয়া যাবে দুইটা দেওয়া যাবে না একটা এলিমেন্ট একটা আইডি আমি এটার নাম দিলাম কি hello one এটা আইডি দিলাম ক্লাস ক্লাস দিতে অনেকগুলো hello one এনে ক্লাস আমি মাল্টিপল ক্লাস দিতে পারতেছি এবং একটা ক্লাস বিভিন্ন এলিমেন্টে দিতে পারি যেমন এখানে hello one ক্লাসটা দিয়ে দিলাম এখানে আমি আরেকটা ক্লাস দিয়ে দিই যেমন any ক্লাস আমি একটা ক্লাস বিভিন্ন জায়গায় দিতে পারি কিন্তু আইডি hello one এখানে দিতে পারবো না কারণ আইডি হচ্ছে ইউনিক আমি এটা আইডি দিলাম আচ্ছা এখন আমরা সিএসএস কি করতে পারি এখান থেকে আমরা ক্লাসের আগে ডট দিয়ে আমরা সিএসএস লিখি any ক্লাস এটা হচ্ছে hello one এটা হচ্ছে hello one এটা হচ্ছে কি hello two সম্ভবত ডট দিয়ে ক্লাসের জন্য লিখি আর আইডি হচ্ছে কি হ্যাশ দিয়ে লিখি ঠিক আছে এই যে hello one এই আইডির জন্য লিখি আর হচ্ছে hello two দুইটা আইডির জন্য লিখি hello two hello two এর কালার দিয়ে দিলাম কালার কি দিব কালার না ফন্ট সাইজ একটু বড় করে দিই 20 পিক্সেল একটু চেক করি hello two 20 পিক্সেল আছে ফন্ট সাইজ 20 পিক্সেল hello two হচ্ছে ওকে 3 ওকে 3 কালার সেটা আমরা পাই না ঠিক আছে কেন পাই না কারণ আমরা পাইনার জন্য hello world install.css থেকে আগে চেক দিয়ে আমার ফাইলটা ঠিক আছে ফাইল ঠিক আছে যে ওকে 3 পাশে ক্যাশ হয়েছিল আমরা একটা আইডি দিয়ে দেখলাম সেম আইডি এটা hello one এ যা দিব তা পাবো hello one এ যদি দেখি যে কালার ইয়েলো কালার ইয়েলো লিখলাম বডির কালারটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে কালার পাইছি আমরা আইডি এবং ক্লাস দিয়ে দিলাম সরি শুধু আইডি দিয়ে দিলাম এখন ট্রাই করি ক্লাস দিয়ে hello one ক্লাস hello one ক্লাস hello one আইডিটা বাদ দিয়ে দিই আপাতত ক্লাসটা দিয়ে একটু চেক দিই কালার দিলাম গ্রিন এটা কি আছে গ্রিন হয়ে গেছে দুইটা ক্লাস hello one-টা দুই জায়গায় ইউজ হয়েছে দুই জায়গায় পাইছি ঠিক আছে এখন আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি আমরা অনেকগুলো একসাথে গ্রুপ করতে পারি যেমন hello tw আইডিটার জন্য কালার গ্রিন দিয়ে দিলাম দুই জায়গায় না লিখে এক জায়গায় লিখলাম hello to কালার হবে গ্রিন hello to কোনটা hello to হচ্ছে ওকে 3
দুটো পায় না, কারণ কি? কারণ হচ্ছে আইডি ক্লাসের চেয়ে পাওয়ারফুল। আচ্ছা, আইডি হচ্ছে ইউনিক, ক্লাস ক্যান বি মাল্টিপল টাইমস, এবং বলছি আইডি হচ্ছে কি ক্লাসের চেয়ে বেশি পাওয়ারফুল, এবং যদি ইম্পর্টেন্ট থাকে ওইটা আইডির চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায়। আমি এখন যেহেতু এইটার কারণে আমার কালারটা পেতেছে না এখন। আচ্ছা, দুইটা দেওয়াতে নিচেরটা পাইছে, সবার নিচে যেটা আসছে ওটা। আচ্ছা, এখন আমরা একটা চেক দিই, আইডি আর ক্লাস দুটোর দিকে বেশি পাওয়ারফুল, এনি ক্লাস এবং হ্যালো। এখানে দেই এনি ক্লাসে দিলাম গ্রিন, প্রথমে দেখি গ্রিনটা পাই কিনা। ভিতরে গ্রিন আসছে। এখন হ্যালো টু দিয়ে দিলাম রেড। এখন কি করবে সে? ক্লাস নেবে নাকি আইডি নেবে? সে নিচ্ছে আইডি, কারণ কি আইডি বেশি পাওয়ারফুল। গেল। এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ একটা ব্যাপার আছে, একটা নাম দিলাম কি লিস্ট স্টাইল, নাম দিলাম কি লিস্ট চাইল্ড। আমরা এখন একটা জিনিস দেখবো, প্যারেন্ট চাইল্ড একটা ব্যাপার দেখবো। তার আগে একটা লিখলাম লিস্ট স্টাইল কালার, এটা কালার দিলাম কি দেবো দেখি কি আছে এখানে, দেখি পাই কিনা কালার। কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে লিস্টের। এখন আমি একটা কাজ করবো, এখানে যদি এই এর ভিতরে আরেকটা ইউএল থাকতো, যখন ড্রপ ডাউন যেমন ক্রিয়েট করি, তখন কি হতো? এখন ব্যাপারটা হচ্ছে ইউএল এলাই যখন দিয়েছি সে সবগুলো নিয়ে নিছে, আমি যখন এটার আন্ডার যত এলাই আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়েছে, এই লিস্ট স্টাইলের আন্ডার যত এলাই আছে এই এলাই সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমি এখন আরেকটা জিনিস কাজ করি, লিস্ট স্টাইলের পরে আমি একটু যদি গ্রেটার সাইন দিই, তার মানে হচ্ছে এটার ইমিডিয়েট চাইল্ড সবগুলোর জন্য অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই হবে কাদের জন্য? শুধুমাত্র ইমিডিয়েট চাইল্ডের জন্য, এটা 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 ঠিক আছে। এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা, কাজ করে না? লিস্ট স্টাইল ইমিডিয়েট অ্যালাই, লিস্ট স্টাইল ইমিডিয়েট অ্যালাই অ্যালাই, সেটা সময় কাজ করতেছে না। ইউএল অ্যালাই, এটা আমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা এইভাবে প্যারেন্ট চাইল্ড ক্রিয়েট করতে পারি রিলেশন। এখন আসি, এটা থাক। আমরা চাইলে যদি শুধু এই অ্যালাইটা ধরতে চাই, এটা দিয়ে আরেকটা কাজ করতে পারি, লিস্ট স্টাইল লিস্ট চাইল্ড। সে কি করবে এখন? এটা তার স্পেসিফিক আরেকটা কালার নেবে, উপরটা থেকে নেবে না, কালারটা রেড না নিয়ে এসে ওই একটার জন্য। আচ্ছা আচ্ছা, পুরোটা নিচ্ছে, পুরো সেকশনটা, পুরোটা যেহেতু অ্যালাইয়ের ভিতরে আছে। আমরা এভাবে স্পেসিফিক এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা চেঞ্জ করতে পারি। এখন সে কালার ব্যাকগ্রাউন্ড নিয়েছে, কালার তো দেখলাম। এখন আমি এখান থেকে সব কাজ করবো, যেখান থেকে টাইম অনেক যাচ্ছে। আমরা দেখবো কি ব্যাকগ্রাউন্ড কালার দেখবো,
ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এটা রেড আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। আমরা আরেকটা জিনিস করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। এখানে ইউআরএল এ এখানে আমি ইউআরএল এ ইমেজের ইউআরএল দিয়ে দিতে পারি। ইমেজের ইউআরএলটা হবে, আমাদের একটা ইমেজ আছে কি, এটা হচ্ছে আমাদের ইমেজ। এটা নামটা একটু নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা পাবে কিনা দেখার বিষয়। হচ্ছে কি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ এটা পাইছি, ঠিক আছে। এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে অনেক কাজ করা যায়। এটা আমি এখানে না দিয়ে পুরো বডিতে দিই, দেখি কি হয়। এই বডিতে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, বডিতে পেয়েছে। তো এখন আমরা একটা কাজ করবো, ইমেজটা আমরা আরো কিছু কাজ করা যাবে। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার যখন কভার দিলে এটা সাইজটা ঠিক মতো নেওয়া হয়। ব্যাকগ্রাউন্ড রিপিট চাইলে করতে পারি আমরা, নো রিপিট দিলে রিপিট হবে না, ছোট ইমেজ হলে তখন রিপিট হতে থাকে। আরেকটা কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার দিলে সেন্টার থেকে আসবে, টপ দিলে সেই টপ থেকে নেবে, ঠিক আছে। এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, লাইন টাইপ। আচ্ছা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওঠা দিলাম। এখন দেখি কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা যে 20 হলে 20 হয়ে গেল। এখানে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ফন্ট ওয়েট 400 থেকে 700 পর্যন্ত আছে। 700 মানে হচ্ছে বোল্ড, এটা বোল্ড হয়ে গেছে। 400 হচ্ছে নর্মাল। এভাবে ফন্ট ওয়েট চেঞ্জ করা যায়। লাইন হাইট হচ্ছে সেকেন্ড লাইনটা কেমন হাইট হবে, যেমন এটা হলো এইটাই, যেমন ধরি একটু বড় করে কন্ট্রোল সি, এটা কি করলাম সেকেন্ড লাইন, এই যে দুইটা লাইন আনলাম। এখন আমি যখন লাইন হাইট দিব, লাইন হাইট 40 পিক্সেল দিলে লাইন হাইট বড় হয়ে গেছে। এটা হচ্ছে লাইন হাইটের কাজ। তারপর হচ্ছে টেক্সট লাইন, ফ্লোট, কার্সর, ডিসপ্লে। যদি এটা লিখি যে টেক্সট লাইন সেন্টারে চলে আসছে, লেফটে চলে আসছে, রাইটে চলে আসছে, এটা গেল। তারপরে ডিসপ্লের কতগুলো অপশন আছে একটু দেখেন। ডিসপ্লে আমরা নাম দিলে নাম হয়ে যায়, হাইড হবে। ডিসপ্লে ব্লক দিলে নর্মাল বিহেভিয়ার, মানে এটা নিউ লাইন নিয়ে নেয় এবং ফুল উইথ নিয়ে নেয়। আমি যখন এটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিব, তখন সে তার যতটুকু দরকার ততটুকু নেবে। ইনলাইন ব্লক যখন দিব, সেটা ভালো করে দেখাতে হবে। ডিসপ্লেটা আসার আগে একটু দেখি কালার দেখলাম। আচ্ছা, কালার আমরা হ্যাক্সা কোড ইউজ করে দিতে পারি, নর্মাল দিতে পারি, আরজিবি দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন, সেটা গেল। তারপর হচ্ছে কি টেক্সট লাইন দেখলাম, ফ্লোটটা আমরা কি করতে পারি, আমরা যখন একটা ফ্লোট লেফট দিলে এটা সে
দেখা যাচ্ছে না। ফ্লোটের জন্য আমি একটা উইথ দিই, বোঝার জন্য উইথ দিলাম 50%, ঠিক আছে। কিন্তু এটা ডিসপ্লে ব্লক হতে কি করছে, বাকিটা মার্জিন হিসাবে রেখে দিচ্ছে। তার পরের কন্টেন্টটা নিচে আছে এক্ষেত্রে। এখন আমি যদি এটা উইথ 50% কিন্তু ফ্লোট যদি লেফট দিয়ে দিই, তাহলে কি হলো, বাকি পুরো কন্টেন্টটা রাইটে চলে গেছে, নিচের সব কন্টেন্ট। এটা একটা ফ্লোটটা যদি আমি লেফটে না দিয়ে রাইটে দিই, এটা রাইটে চলে আসলে বাকি সব তার নিজের মতো জায়গাতে আছে। আমরা ফ্লোট লেফট রাইট দিয়ে পজিশন চেঞ্জ করতে পারি। তারপরে কি আছে এখানে, কার্সর ডিসপ্লে। কার্সরটা আমি এখানে যদি একটা স্পেন থাকে, একটা স্পেন অ্যাড করি। স্পেন হচ্ছে স্পেনটা আমার বলা হয়েছে অলরেডি, জাস্ট একটা ছোটখাটো একটা অংশ ডিফারেন্ট মার্কআপ করার জন্য স্পেন আমরা ইউজ করি। আমি এখানে একটা স্পেন দিলাম, যেটা তো পাই না, স্ট্রিমের ভিতর ঢুকে গেছে। আমি যদি পি ট্যাগে মানে শুধু প্যারাগ্রাফ এটা স্পেনের আন্ডারে নিই, ঠিক আছে। স্পেনের আন্ডারে নেওয়ার পরে দেখা যেতে চাচ্ছি কি কার্সর স্টাইল, স্টাইলটা থাক। আমরা কি করলাম, স্পেনটা কোথায় দিছে, এই যে প্যারাগ্রাফ 2-তে। এখন দেখি এই যে এখানে এই যে মাউস ধরলে কিন্তু এটা কোনো পয়েন্টটা দেখায় না, কার্সরটা ঠিক মতো নর্মাল এমন আছে। আমি এটা যদি পয়েন্ট করতে চাই, তখন আমরা কার্সরটা ইউজ করি, কার্সর পয়েন্টার। তখন কি হবে যে এখানে এই যে পয়েন্ট লিখতেছি, কিন্তু হ্যালোতে করবে না। এটা হচ্ছে আমাদের কার্সরের কাজ। এখন আসি ডিসপ্লে, কার্সর, আচ্ছা এখন আসি ডিসপ্লে। ডিসপ্লে কি কি আছে, ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক এবং ডিসপ্লে নাম দিলে নাম হয়ে যাবে, ডিসপ্লে ব্লক দিলে সেই ব্লকে থাকবে নর্মাল বিহেভিয়ার। কিন্তু আমি যখন ডিসপ্লে, আমি যখন ডিসপ্লে ইনলাইন দিব, কি হয়, ডিসপ্লে ইনলাইন দেওয়ার পর কি হয়েছে, সে পুরো ব্লকে যা থাকে না, সে নর্মাল তার যতটুকু অংশ অতটুকু নিচে, এটা সরাই ফেললে কি হয়, সে পুরোটা নিয়ে ডিসপ্লে ব্লক হিসেবে থাকে। এখন আরেকটা জিনিস, আমি যদি এখানে উইথ হাইট দিতে চাই, উইথ 100 বা 1000 পিক্সেল, সে নিবে না, কারণ কি, সে ডিসপ্লে ইনলাইন। এখন আরেকটা অপশন আছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আমি যখন ইনলাইন ব্লক দিব, তখন আমরা উইথ মডিফাই করতে পারি, যে উইথ 1000 পিক্সেল। উইথ না দিলে সে নর্মাল উইথে থাকবে। মেইন কথা হচ্ছে কি, আমরা ডিসপ্লেটা করি, ডিসপ্লে আমরা চারটা ডিসপ্লে এগুলো আমরা ইউজ করি সচরাচর নাম হাইড করার জন্য। ব্লক হচ্ছে নর্মাল, তার ফুল উইথ নিয়ে নেয় এবং নিউ লাইনে আসে। ইনলাইন হচ্ছে তার যতটুকু দরকার ততটুকু নেই, ইনলাইন ব্লক হচ্ছে যতটুকু দরকার ততটুকু নেই, দুইটাই সেম। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লকের পার্থক্য কি, ইনলাইন ব্লক আমাকে একটা উইথ এবং হাইট মডিফাই করার অপশন দেয়, যেটা আমাকে ডিসপ্লে ইনলাইন দেয় না। ইনলাইন ব্লক হলে আমরা উইথ হাইট মডিফাই করতে পারি। আচ্ছা গেল, আমাদের হচ্ছে পেডিং মার্জিন, বর্ডার, বর্ডার রেডিয়াস। আচ্ছা আসি এখন পেডিং মার্জিন আসি। তার আগে একটু বর্ডারটা দেখি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আমরা এখানে যে বর্ডার স্টাইল হচ্ছে সলিড, সলিডের পরিবর্তে আমরা দিতে পারি আর অন্য কিছু দিতে পারি, যেমন দেখা যাচ্ছে না, বর্ডার
ওয়ান পিক্সেল বর্ডার স্টাইল আমরা হ্যালো এগেইন আমরা বর্ডারটা আবার দেখবো যেখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে আমি একটা ইমেজটা আবার অ্যাড করে রাখছি এটা আরেকটা কাজের জন্য আমরা বর্ডারে আমরা কি কি করতে পারি প্রথমত বর্ডার আমরা ওয়ান পিক্সেল সলিড এখানে আমরা স্টাইল বলে দিতে পারি বর্ডার সলিড দিলে এমন হবে ডটেড দিলে এমন হবে ডট আসবে ড্যাশ দিলে ড্যাশ হবে তারপর আমরা কালার দিতে পারি রেড গ্রিন ঠিক আছে বর্ডার আমরা ওয়ান পিক্সেল সলিড রেড এভাবে দিলাম বর্ডার চাইলে আমরা লেফট টপ লেফট রাইট ওইভাবে দিতে পারি হ্যাঁ চারটা অপশন আছে একটা হচ্ছে কি টপ বর্ডার টপ দিলে এটা টপে আসলো ঠিক আছে এটা টপ আমরা যদি আবার দিতে চাই বর্ডার বটম সেক্ষেত্রে বটমে আসবে 10 পিক্সেল সলিড বটমে চলে আসছে অথবা ইয়েলো বর্ডার লেফট 5 পিক্সেল সলিড সেইভাবে আমরা লেফট রাইট টপ বটম সব দিতে পারি এখন আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াসটা কি বর্ডার রেডিয়াস যখন আমরা দিব তাহলে আমাদের বর্ডার দিয়ে লাগবে বর্ডার 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 1 পিক্সেল সলিড আচ্ছা বর্ডার রেডিয়াস দিলে কি হবে সে কর্নার গুলা তো মডিফাই করে ফেলবে যেমন 50 পিক্সেল দেওয়াতে কর্নার চেঞ্জ হয়ে গেছে যদি 10 পিক্সেল দিয়ে একটা মডিফাই হচ্ছে 1 পিক্সেল দিয়ে একটু মডিফাই হবে এইভাবে আমরা বর্ডার রেডিয়াস সেট করতে পারি বর্ডার রেডিয়াস সেম আমরা কর্নার এক এক কর্নারের জন্য দিতে পারি বর্ডার টপ লেফট রেডিয়াস দিলে এটা শুধুমাত্র যে একটা কর্নারে চেঞ্জ হচ্ছে এই যে একটা কর্নার চেঞ্জ হচ্ছে তাহলে আমরা এভাবে চারভাবে দিতে পারি বর্ডার টপ রাইট রেডিয়াস 10 পিক্সেল রাইট হয়ে গেছে সেম ওইতে বটমের ক্ষেত্রে দিতে পারি বর্ডার বটম লেফট রেডিয়াস 10 পিক্সেল সো এইভাবে আমরা এগুলো দিতে পারি এখন আসি আমরা পেডিং এবং মার্জিন এটা একটু রিলোড দিই পেজটা আমরা এই প্যারাগ্রাফটা ধরি এই প্যারাগ্রাফে আমরা পেডিং মার্জিন করে দেখাবো এটা না এটা ধরি আচ্ছা প্যারাগ্রাফে আমরা যখন পেডিং দিব প্রথমত একটা বর্ডার দিয়ে দেখাই বর্ডার 1 পিক্সেল সলিড ট্যাগ এটা থাকবে আমার বর্ডার এখন যদি আমি এখানে একটা পেডিং দিই সে কি করবে বর্ডার ভিতর থেকে পেডিং 10 পিক্সেল সে আমার একটু স্পেস নিয়ে নিচ্ছে এই যে পি ট্যাগের ভিতরে সে একটা স্পেস নেই 10 পিক্সেল আমি যখন মার্জিন নেব 20 পিক্সেল পি ট্যাগের বাইরে স্পেসটা নেবে ঠিক আছে যে যখন দেখা যাচ্ছে পি ট্যাগের বাইরে হচ্ছে 20 পিক্সেল মার্জিন কিন্তু পেডিং দিলে সে ভিতরে নেই এই যে মার্জিনটা যদি আমি উঠে দিই এখান থেকে সে আগের মতো চলে গেছে মার্জিন দিলে সে বাইরে স্পেসটা নেবে আমার যদি ভিতরে স্পেস দরকার হয় তখন আমি পেডিং দেব ঠিক আছে বাইরে স্পেস দরকার হলে মার্জিন ভিতরে দরকার হলে পেডিং আর বর্ডার অলওয়েজ এভাবে থাকবে এটা হচ্ছে আমাদের বক্স মডেলটা যদি এখানে দেখাই এটা হচ্ছে কন্টেন্ট পেডিং বর্ডার বর্ডার পুরোটা হচ্ছে ট্যাগ এই ট্যাগের ভিতরে যদি আমি পেডিং দিই সেইভাবে পেডিংটা নেবে মার্জিনটা হচ্ছে বাইরে সো এটাই আমাদের স্ট্রাকচারটা মার্জিন বাইরে থাকবে পেডিং ভিতরে আর বর্ডার মাঝখানে আর এটা হচ্ছে আমার কন্টেন্ট যতটুকু থাকে এটাই দেখালাম এটা হচ্ছে পেডিং ভিতরে মার্জিন বাইরে আর বর্ডারটা পেডিং এর ঠিক উপরে মার্জিনটা কিন্তু বর্ডারের বাইরে এই যে মার্জিনটা হচ্ছে কি বর্ডার বাইরে এটা আমরা দেখলাম এখানে পেডিং মার্জিন বর্ডার দেখলাম বর্ডার স্টাইল দেখলাম মার্জিনটা বাইরে আসে আচ্ছা এখানে আমরা মার্জিন চারভাবে দিতে পারি একটা হচ্ছে কি মার্জিন 25 পিক্সেল দিতে পারি অথবা আমরা চারটা ইয়া করে দিতে পারি তো চারটা দিলে কি হবে টপ রাইট বটম লেফট এগুলো ক্লক ওয়াইজ আমরা ঘড়ির কাঁটা যদি ধরি 12 হচ্ছে টপ 3 রাইট বটম 6 লেফট 9 এই 25 পিক্সেল হচ্ছে টপে 50 পিক্সেল হচ্ছে এটা আমি একটু দেখাই এবার
এটা কি করবে এখন, যে বর্ডারটা থাক হেডিং দিয়ে দেখেন, হেডিং এখানে আমি 4টা দিই, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল এবং 40 পিক্সেল। তো এটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, বটম, লেফট, ক্লকওয়াইজ কাউন্ট হবে। এইভাবে 4টা দিতে হবে। আমি যদি 4টা না দিয়ে যদি 3টা দিই বা 2টা দিই, 2টা দিলে কি হবে, প্রথমটা হচ্ছে টপ বটম এবং এটা হচ্ছে লেফট রাইট, রাইট। 3টা থাকলে কি হবে, সে নিজের মতো করে কাউন্ট করে দেবে। যেমন টপ, রাইট, বটম, লেফট যেহেতু নাই, লেফটটা সে রাইটেরটাই নিয়ে নেবে। লেফট হবে 20 পিক্সেল, লেফটের 20 পিক্সেল হবে, আর টপ হবে 10, বটম হবে 30। এটা গেল আমার টপ রাইটের হিসাবটা। আমরা পেডিংটা শুধু পেডিং না লিখে আমরা চাইলে স্পেসিফিক একটার জন্য লিখতে পারি, যেমন পেডিং টপ 10 পিক্সেল, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। পেডিং বটম, লেফট রাইট লিখতে পারি। সেম রুল মার্জিনের ক্ষেত্রে হবে, পেডিং মার্জিন দুইটা সেম রয়েছে, হোভার, অপাসিটি এবং জ্যাড ইন্ডেক্স। এখন আসি আমরা যে লিঙ্কে যখন একটা মাউস রাখি, এটা হচ্ছে হোভার। আমরা চাইলে হোভারের কালার দিতে পারি। হোভারের কালারটা আমরা কিভাবে দিছি, হোভার হচ্ছে কি, যেমন এই লিঙ্কের উপরে অ্যালাই, এটা হচ্ছে আমার পেজ, এর হোভার হচ্ছে কালার ইয়ে। এবং আমরা যে কোনো লিঙ্কের এটা ক্লাস ধরে দিতে পারি, এভাবে দিতে পারি। এর কলম হোভার হচ্ছে হোভার এবং অপাসিটি জেড ইন্ডেক্স। আচ্ছা, অপাসিটিটা দেখেন, অপাসিটি হচ্ছে এই যে আমি যেমন যদি অপাসিটিটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এতে অপাসিটি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত অপাসিটি করবে। ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড গ্রিন। অপাসিটি 0 দিলে এটা নাই হয়ে যাবে। অপাসিটি 0 মানে ব্ল্যাঙ্ক, আর 1 মানে ফুল অপাসিটি থাকবে। যদি আমি 0.5 দিই, সেটা হবে কি হাফ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। 0.8 দিয়ে চেক করতে পারি, 0.2 দিয়ে চেক করতে পারি। এই অপাসিটি দিয়ে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি একটা কন্টেন্ট। তারপর আরেকটা জিনিস হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা কিভাবে দেখাবো, জেড ইন্ডেক্স হচ্ছে যখন দুইটা ডিপ একটার উপর আরেকটা আসে, তখন আমরা একটা দেখতে পাই আরেকটা দেখতে পাই না। তো তখন আমরা জেড ইন্ডেক্স দিয়ে, জেড ইন্ডেক্স যার বেশি হবে সে উপরে থাকবে। আমরা যদি ইমেজটা যদি এখানে দেখাই, একটার উপর আরেকটা কি বলবো, ইমেজের পজিশনটা আমরা পজিশন অ্যাবসলিউট করে দিই। পজিশন অ্যাবসলিউট টপ দেই 120 পিক্সেল। তখন কি হবে, সে এই যে 120 পিক্সেল থেকে শুরু হয়েছে, তার মানে সে তার নিচে বাকি ভিতরে সব কন্টেন্ট গুলো আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে জেড ইন্ডেক্সটা নেগেটিভ দিই, নেগেটিভ দেওয়াতে কি হচ্ছে, নিচের লিঙ্ক গুলো উপরে চলে আসছে, কারণ কি ওগুলো ডিফল্ট 0 জেড ইন্ডেক্স, আর ইমেজেরটা হচ্ছে -1। এবার আমরা জেড ইন্ডেক্স দিয়ে আবার আবার একটার পর আরেকটা যখন আসবে কন্টেন্ট, তখন আমরা জেড ইন্ডেক্স দিয়ে চেঞ্জ করতে পারি। যেটা উপরে রাখতে চাবো আমরা ওইটা জেড ইন্ডেক্স বাড়াই দেবো, তখন সে ওইটা উপরে থাকবে। এটা গেল আমাদের জেড ইন্ডেক্স। তারপর হচ্ছে গ্রুপিং সিলেক্টর, হচ্ছে আমরা জাস্ট ক্লাসগুলো যখন কমা কমা দিয়ে দেই, অথবা কমা দিয়ে ক্লাস আইডি সবকিছু অ্যাড করতে পারি আমরা। তো একত্রে 2-3টা দেখাটাই হচ্ছে গ্রুপিং। পজিশন, আচ্ছা আমরা এখন 3টা পজিশন দেখবো। পজিশন গুলা হচ্ছে এই যে কন্টেন্ট গুলো যে জায়গাতে আছে, এগুলো সবাই তাদের নর্মাল পজিশন আছে। এগুলো আমরা ধরে, এগুলো হচ্ছে নর্মালি রিলেটিভ পজিশন। রিলেটিভ বলতে এগুলা যা যা পজিশন আছে ওইটা আমরা ধরি রিলেটিভ। এখন আমরা যদি এই পি টেকটাকে যদি ফিক্সড পজিশনটা যদি বুঝতে চাই, কি করবো, এটা পজিশন ফিক্সড করার পর আমরা টপ বটম এগুলো বলে দিতে হবে। টপ 0, এটা 0 পজিশনে চলে গেছে, রাইট 0, এই রাইটে চলে গেছে। এখন আমি যখন এটা স্ক্রল করব, সে তার পজিশন চেঞ্জ হবে না, ঠিক আছে, অলওয়েজ ফিক্সড থাকবে। রিলেটিভ হলে কি হতো, সে তার এই যে সবার জায়গার মতো থাকে, পজিশন চেঞ্জ হয়, কিন্তু এখানে ফিক্সড, সে অলওয়েজ একটা পজিশনে ফিক্সড হয়ে থাকে, বসে থাকে। এটা গেল পজিশন ফিক্সড। এখন আমি যদি এটা পজিশন অ্যাবসলিউট করি, তখন কি হবে,
অ্যাবসলিউটেও সে তার পজিশন চেঞ্জ, নর্মাল পজিশন চেঞ্জ হয়ে যায়, কিন্তু সে তার ইমিডিয়েট রিলেটিভ প্যারেন্টের আন্ডারে থাকে। এই যে টপ রাইট যে লিখছি, এটা তার ইমিডিয়েট প্যারেন্টের আন্ডারে। ইমিডিয়েট প্যারেন্ট এখানে রিলেটিভ হচ্ছে বডি, কারণ বাকিগুলোতে রিলেটিভ দেয় আমি। আমি যদি ডিবে দিই, ডিবে যদি পজিশন রিলেটিভ দিই, তখন কি হবে, এই বিষয়ে এই ডিবের আন্ডারে চলে আসছে। ঠিক আছে, এই ডিবটা হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্ট, যে যার পজিশন রিলেটিভ। সো অ্যাবসলিউট অলওয়েজ তার ইমিডিয়েট রিলেটিভের আন্ডারে থাকে, ওই অনুযায়ী টপ রাইট অনুযায়ী কাজ করে। এবং সে স্ক্রল করলে তার পজিশন চেঞ্জ হবে অলওয়েজ। জাস্ট আমি পজিশনটা চেঞ্জ করছি, কিন্তু ফিক্সড করিনি। অ্যাবসলিউটে ফিক্সড থাকে, আর সরি ফিক্সড পজিশনে ফিক্সড হয়ে যায়, আর অ্যাবসলিউটে ফিক্স হয় না। ঠিক আছে, এটা গেলে অ্যাবসলিউট। আর ফিক্সড দিলে কি হয়, ফিক্সড হয়ে থাকে, এক জায়গায় স্ক্রল করলে চেঞ্জ হবে, ফিক্সড হয়েছে। অ্যাবসলিউট দিলে সে তার ইমিডিয়েট প্যারেন্টের আন্ডারে চলে যাবে, ওই অনুযায়ী প্যারেন্টের পজিশন ধরে ধরে সে তার পজিশন হবে। এই যে প্যারেন্টের টপ 0, আমরা যদি এখানে টপ 10 পিক্সেল দিই, একটু নিচে আসবে, লেফটে দিতে পারি। লেফট 0 দিলে লেফটে চলে গেছে। এই হচ্ছে আমাদের পজিশন। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট পজিশন। তারপর আমরা দেখবো বুটস্ট্র্যাপ। আমরা আজকে দেখবো হচ্ছে বুটস্ট্র্যাপ। প্রথমে একটু দেখি টপিকগুলো কি কি। আচ্ছা, বুটস্ট্র্যাপটা আমরা কীভাবে ইনস্টল করবো? হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউআরএল হচ্ছে এটা, getbootstrap.com। আমরা গেট স্টার্টারে গিয়ে এখানে স্টার্টার টেমপ্লেট যেটা, এটা কপি করে আমাদের ফাইলে নিয়ে আসতে পারি। আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করে রাখছি, যেটা আগে তো আমরা ছিলাম hello world/index.html। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি এখানে, এটা হচ্ছে hello-bootstrap.html। তো এখানে আমি যে কাজটা করছি, এটা আমি ওই যে টেমপ্লেটটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যখন এটা রিলোড দিই, তখন আমি এটা পাই। তখন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাক্টিভেটেড। এখন এটা হচ্ছে একটা ওয়ে। এখানে কি করছে, সে সিডিএন ইউজ করছে। এই যে ইউআরএলগুলো, এখানে মূলত দুইটা লিঙ্ক, একটা হচ্ছে সিএসএস এর ইউআরএল, আর একটা হচ্ছে জেএস এর ইউআরএল। এই দুইটা হলে আমাদের হয়। এই যে জেএস হচ্ছে কি, এটা jQuery, এবং বুটস্ট্র্যাপের জেএসটা হচ্ছে এই যে bootstrap.main.js। এটা এবং এইটা, এই দুইটা আমরা আপাতত সিডিএন দিয়ে ইউজ করছি। এটা চাইলে আমরা ডাউনলোড করেও ইউজ করতে পারি। এই সাইট থেকে ডাউনলোড করে দেন সিএসএস জেএসটা অ্যাড করলেও হবে। আচ্ছা, এখন আসি ইনস্টলের পর আমরা কী হবে, কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড, এই দুইটা জিনিস কি। এই যে আমরা দেখতেছি এখন এই হ্যালো ওয়ার্ল্ডটা এখান থেকে আসছে, একেবারে কর্নার থেকে। তো আমরা যদি এখন কন্টেনার এবং কন্টেনার ফ্লুইডটা দেখবো। হ্যাঁ, এটা দেখার জন্য একটু চেক করি। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কি করছে, সে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, হ্যালো ওয়ার্ল্ড টাইটেল। ওইটা পেজ টাইটেল, এটা হচ্ছে আমার বডিতে আসছে। বডিতে আমি একটা ডিভ নিয়ে ক্লাস দিলাম কন্টেনার। কন্টেনার দেওয়ার পর কী হবে, এই ক্লাসটা আমার সাইটটাকে এখন রেসপন্সিভ করে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেনারের অংশ। কন্টেনারটা একটা নির্দিষ্ট উইথ নিয়ে নেয়, উইথটা চেঞ্জ হয় ডিভাইস অনুযায়ী। এই যে আমরা যদি এখানে দেখি যে এটা কন্টেনার উইথ হচ্ছে এতটুকু, এটা চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি, ডিভাইস উইথ অনুযায়ী চেঞ্জ হবে। এই যে কন্টেনার উইথটা এক এক ডিভাইসের জন্য কন্টেনার উইথটা চেঞ্জ হয়, রেসপন্সিভ হয়ে গেল আমাদের সাইটটা। মোবাইলের জন্য রেসপন্সিভ। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা কন্টেনার জায়গায় যদি কন্টেনার ফ্লুইড দিই, তখন কি হবে। এখন দুইটা ক্লাস, একটা কন্টেনার, একটা হচ্ছে কন্টেনার ফ্লুইড। ফ্লুইড দিলে এটা হচ্ছে ফুল উইথ নিয়ে নেবে, ঠিক আছে। আমি যদি এখন এটা যদি রিলোড দিই, এটা ফুল উইথ নিয়ে নিছে এবং এটা রেসপন্সিভ আছে। হ্যাঁ, এটা উইথটা অলওয়েজ 100% থাকবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমাদের, কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড। এখন সে রো কলাম, আমরা বুটস্ট্র্যাপে কি করছে, সে যে এখানে দেখাই, প্রত্যেকটা রোকে সে 12টা ভাগ করছে। হ্যাঁ,
আমি একটা ডিভ নেই প্লাস রো। আমরা এখন প্রত্যেকটা রো এর কলাম হচ্ছে 12টা। আমরা যদি লিখি কলাম ডি 6 ওকে 1 এবং আরেকটা নিলাম কি আরেকটা ওকে 2, এটার ক্লাস দেই কল এমডি 6, মানে হচ্ছে আমরা 12টাকে 2 ভাগ করলাম 6 6, তাহলে যা হবে এই দুইটা কলাম হয়ে যাবে ওকে 1 এবং ওকে 2। ঠিক আছে, এই যে ডিভ এবং ওকে 1 50% ওকে 2 50%। আমরা চাইলে এখানে 3টা কলাম যদি নিতে চাই বা 4টা কলামও যদি নিতে চাই, 4টা কলাম করতে হলে কি করব, 3 3 করে হবে 12 এর 4 দিয়ে ভাগ দিলে 3 হয়। সো এখন যে হবে 3 3 করে 4টা কলাম বানা ফেলছি। ঠিক আছে, আমি চাইলে এখানে 3 6 3 12 করলাম, তারপরেরটা সে নিচে চলে যাবে, নিচ থেকে 8 নিল। হ্যাঁ, এইভাবে করা যায়। ঠিক আছে, যে সে 3 3 3 6 3 তারপর হচ্ছে 8, এভাবে সে কাজ করলো। এটা হচ্ছে আমার রো কলাম। রো কলামে আরেকটা শর্ত হচ্ছে আমার ডিপ, আমি যে কলাম ডিপটা নিলাম, এই যে আমি কলাম ডিপটা নিলাম, এটা ইমিডিয়েট প্যারেন্টটা অবশ্যই রো হওয়া লাগবে। হ্যাঁ, নতুবা আমাদের একটা সমস্যা হবে। তো এটা আমি যদি এখানে আমি আবার আরেকটা কাজ করি, এই যে ডিপ প্লাস সিওএল এমডি 12 দিয়ে, এটা আসলে বেস্ট প্র্যাকটিস হবে না। হ্যাঁ, কারণ কি আমি একটু পরে বলতেছি। মূলত আমার কলাম বানানোর আগে অবশ্যই একটা প্যারেন্টটা অবশ্যই রো হওয়া লাগবে। এই যে আমি এইভাবে আমি করতে পারি। ঠিক আছে, সিওএল এমডি 3 আমি যা খুশি দিতে পারি। ইমিডিয়েটটা অবশ্যই রো হওয়া লাগবে। রো হলে কি হবে, রো বাই ডিফল্ট সে কি করে, প্রথমে এই যে রোটা দেখাই, রোটা সে মার্জিন -15 করে চাপায় ফেলে দুই সাইডে, দেন কলামে প্রত্যেকটা কলামে 15 পিক্সেল করে এই যে পেডিং দিয়ে দেয়, যার ফলে উইথটা এই কন্টেন্টের ভিতরেই থাকে, বাইরে আর যায় না। রো কলাম মার্জিনের কোনো ইস্যু হবে না। আমি যদি এখানে এটার ভিতরে আরেকটা রো না নিয়ে কলাম নিতাম, তখন আমাদের স্পেসিং এর সমস্যা হয়ে যেত। দেখাই এটা, আমি এটা রো 1 আর রাখলাম না। ঠিক আছে, এটা স্টাইলটা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। এটা কি হবে, সে পেডিং দেখি তো পাইছে কিনা। আচ্ছা, এখানে কিছু লিখি না। ইনার 1 ইনার 2 ইনার 1 ইনার 2, কিন্তু সে যে উইথটা এই যে 10 পিক্সেল ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই 15 পিক্সেল করে ব্যাকগ্রাউন্ড দেওয়াতে বোঝা যাচ্ছে না এটা। এটা আমি এই যে এভাবে। এখন আমরা এটা দেখি, এটা হচ্ছে এই যে এটা উইথ উইথ কিন্তু ঠিক নেই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, 15 পিক্সেল করে ছোট হয়ে গেছে। এর জন্য আমাদের ইমিডিয়েট যদি রো থাকে তখন এই সমস্যাটা আর হবে না। ইমিডিয়েট রো হলে অ্যালাইনমেন্ট সমস্যাটা হবে না। ঠিক আছে, এই যে অ্যালাইনমেন্ট সমস্যাটা আর হবে না। এই যে অ্যালাইনমেন্ট সব ঠিকঠাক মতো হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কলামের ইমিডিয়েট প্যারেন্টটা অবশ্যই রো হওয়া লাগবে। এবার আসি কলাম। আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপের রেসপন্সিভের যে প্রসেসটা, হ্যাঁ, এটা হচ্ছে 4টা ডিভাইসের জন্য কাজ করে, মানে ব্রেক পয়েন্ট 4টা। 1200-র উপরে হলে ডিভাইস উইথ যদি 1200 পিক্সেলের বেশি হয় ওইটাকে তারা বলে এক্সেল সাইজ। তারপর 992-এর উপরে হলে এলজি সাইজ, 768-র উপরে হলে এমডি, 576-এর উপরে হলে এসএম, এর নিচে হলে ওগুলোকে ধরে সে মোবাইল ডিভাইস এক্সেস স্মল ডিভাইস হিসেবে ধরে নেয়। এখানে আরেকটু ক্লিয়ার করে, এই যে 1200-র উপরে হলে এটাকে বলে কি এক্সট্রা লার্জ ডিভাইস এক্সেল। 992 উপরে হলে হচ্ছে লার্জ ডিভাইস এলজি, এবং এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, এসএম হচ্ছে স্মল ডিভাইস। ঠিক আছে, আমরা এটা যদি ব্রাউজার থেকে বুটস্ট্র্যাপের পেজটা যদি যাই, এই যে তারা কি করছে, এই যে 576কে তারা ধরে নিয়েছে স্মল ডিভাইস, 768 হচ্ছে মিডিয়াম ডিভাইস, 992 লার্জ, 1200 হচ্ছে এক্সট্রা লার্জ। এখন বুটস্ট্র্যাপের হচ্ছে কি ব্রেক পয়েন্ট আছে অনেকগুলো। যেমন আমি এই যে
কোডটা যেটা লিখলাম কন্টেনারটা সে ব্রেক করবে একটু পর পর। এই যে আমি যখন 1200-র উপরে যাব, 1200-র উপরে একটা উইথ, হ্যাঁ এটা আচ্ছা, এটা তো কন্টেনার ফ্লুইড। আমি যদি এটা কন্টেনার লিখি, কন্টেনার লিখলাম, ঠিক আছে। এখন যেটা হবে 1200-র জন্য একটা উইথ, 1200-র উপরে, এই যে 1200-র জন্য যে উইথ 1200, এটা হচ্ছে এক্সট্রা লার্জ। তারপর যখন আমি লার্জ ডিভাইসে চলে আসছি, আরেকটা উইথ চলে আসছে কন্টেনারে, এটা হচ্ছে লার্জ এলজি। তারপর আমি যখন মিডিয়াম ডিভাইস আসবো 992 নিচে, তখন ব্রেক পয়েন্টটা চেঞ্জ হবে। এই যে ব্রেক পয়েন্ট কন্টেনার উইথ চেঞ্জ হয়ে গেছে, এবং 767 আসলে এই স্মল ডিভাইসের উইথ নিয়ে নেবে, ছোট হয়ে যাবে 500। এই যে এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। এখন আমরা যে কাজগুলো করতে পারি, রোতে আমরা বলে দিতে পারি কোন ডিভাইসে কত উইথ সে নেবে। হ্যাঁ, আমি তো MD3 মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস। আমি যদি বলি যে সে SMA নেবে হচ্ছে 6, LG-তে নেবে হচ্ছে 8, এক্সেলে নেবে হচ্ছে 5, তাহলে সে ওই ব্রেক পয়েন্ট অনুযায়ী এক্সেল উইথের জন্য 5 নেবে, LG-র জন্য 8, SMA-র জন্য 6, MD-র জন্য 3, এভাবে নেবে। আর মোবাইলেরটা হচ্ছে ডিফল্ট। মোবাইলে আমি যদি লিখি কল 9, সে এটা ডিফল্ট 500, যে 500 কত ছিল এটা, এই যে 576 নিচে গেলে সে ডিফল্ট হিসাবে নিয়ে নেয়। মানে হচ্ছে আমার কোনো কিছু লিখতে হবে না, কল 9 লিখলেই সে ধরে নেবে এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য 576-এর নিচে। এখন দেখি ওকে ওয়ানটা কি হয়, কতটুকু আসে। ওকে ওয়ানটা আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ওকে ওয়ানে, তাহলে আমি আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে এটার ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে। এখন আমি দেখাই ডিভাইসের উইথ চেঞ্জ হলে আমাদের ক্লাস অনুযায়ী সে বিহেভ করবে। এই যে তার উইথ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এটা তার উইথ, এটা হচ্ছে কি 1200-র উপরে হচ্ছে কি তার এক্সেল দেওয়া আছে 5 নিচ্ছে সে, এবং এলজিতে দেওয়া আছে কত 8, এলজিতে সে নেবে 8, এই যে 8 উইথ নিয়ে নিচ্ছে। তারপরে মেন কথা হচ্ছে সে তার উইথ ক্লাস অনুযায়ী সে উইথ নিয়ে নেয়। এটাই মূলত আসলে বুটস্ট্র্যাপের কাজ, আমরা রেসপন্সিভ করা, কলাম এমডি দিয়ে আমার নিজের মতো করে কাজ করতে পারি। এগুলো আরো প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, নর্মাল সিএসএস যেগুলো লিখছি, আমি এখানে সিএসএস ইনক্লুড করলাম না, আমি এখানে লিখি টাইম বাঁচানোর জন্য। স্টাইল নর্মালি আমরা কি করতে পারি, যে লিখতে পারি যেমন একটা ক্লাসই লিখি, যে 1, এটার কালার দিলাম রেড। এখন আমি কালারটা চাইলে মিডিয়া ডিভাইস ওয়াইজ আমি এটা চেঞ্জ করতে পারি। এক এক ডিভাইসের জন্য এক এক রকম। ওইগুলো আমরা লিখি যে মিডিয়া কুইরির মতন, এইগুলো হচ্ছে মিডিয়া কুইরি। এই 4টা ডিভাইস আমরা এই ডিভাইস অনুযায়ী বলে দিতে পারি কখন সে কোন কালার কোন সিএসএসটা নেবে। এগুলো মাঝে মাঝে আমাদের দরকার পড়ে, যেমন ডেস্কটপে এক ধরনের ডিজাইন থাকে, এক ধরনের চেঞ্জ, যেমন ফন্ট সাইজ ডেস্কটপে বড় থাকে, মোবাইলে ছোট থাকে। ওই কাজগুলো আমরা এইভাবে মেনটেন করতে পারি। যেমন আমি যদি বলি 768 বড় যেগুলো, তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার কালারটা হবে কি রেড না, তার কালারটা হবে ইয়েলো। ঠিক আছে, ইয়েলো যখন বললাম 1, এই ক্লাসটা কোথায় দেবো, এই ক্লাসটা দেই এখানে দেই। এখন ওকে 2 যেটা আছে, এটা দেখি কি হয়। 768-র উপরে গেলে তার কালার হচ্ছে এটা ইয়েলো হয়ে গেছে। যখনই নর্মাল যাব, আচ্ছা এটা হচ্ছে কি নর্মাল দেওয়া আছে কালার রেড,
কিন্তু মিনিমাম উইথ 768। আচ্ছা, এর নিচে গেলে সে ওইটা রেড পাবে। 768-এর নিচে যদি আমরা যাই, এই যে রেড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা মিডিয়া করে লিখতে পারি। তারপর অ্যালার্ট বাটন ক্লাস। আচ্ছা, সেটা গেল বুটস্ট্র্যাপ ইনস্টলটা দেখলাম, মিডিয়া করে দেখলাম, গ্রিড সিস্টেমটা এই যে MD8 4 6 6 6 6 6, এভাবে বুটস্ট্র্যাপ সাইটটা ঘাটলে অনেক কিছু জানা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, বুটস্ট্র্যাপে কিছু ডিফল্ট ক্লাস আছে, হ্যাঁ, যেগুলো আমরা ইজিলি ইউজ করতে পারি আমাদের বিভিন্ন কাজের সুবিধার জন্য। যেমন অ্যালার্ট, এগুলো হচ্ছে অ্যালার্ট। এগুলো আমরা জাস্ট একটা ক্লাস দিলে ওইটা পাই। যেমন অ্যালার্ট প্রাইমারি দিলে সে এই ধরনের ক্লাসটা পাবে। তার সেম বাটনে আমরা কিছু বাটন ক্রিয়েট করতে পারি, যেমন বাটন প্রাইমারি দিলে সে এটা পাবে। ঠিক আছে, এটা আমি এখানে লিখছি। অ্যালার্ট প্রাইমারি দিলে একটা, এই ক্লাসটা ইউজ করলে আমরা একটা ডিজাইন পাবো। বাটন প্রাইমারি ইউজ করলে বাটনের ডিজাইন পাবো। এবং ইমেজে যদি আমরা ইমেজ থাম্বনেল এবং ইমেজ ফ্লুইড এগুলো ইউজ করি, তাহলে ইমেজ থাম্বনেল ইমেজ এবং পাবো। সেটা ইউজ নর্মালি হচ্ছে কি, ইমেজ থাম্বনেল ইউজ করলে একটা ছোট আকারের ইমেজ হবে, ইমেজ ফ্লুইড মানে ফুল উইথটা আসবে 100% উইথ। ঠিক আছে, ইমেজ থাম্বনেল ক্লাসটা ইউজ করলে একটা ছোট আকারের ইমেজ পাবো থাম্বনেল আকার, এবং ইমেজ ফ্লুইড হচ্ছে ফুল উইথ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আমরা, এটা হচ্ছে নেপবারটা কি, এবং এটা একটু দেখাই। হ্যাঁ, নেপবারটা হচ্ছে আমার এখানে বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট হচ্ছে নেপবার। এই যে এটা হচ্ছে নেপবার, এটা হচ্ছে লোগো, এখানে বিভিন্ন লিঙ্ক থাকবে, এখানে সার্চ বার মানে আমরা মেনু যা থাকে একটা ওয়েবসাইটে। তো আমি কোডটা কপি করি, করে আমার কোডে বসাই। আমার কোডে হ্যালো, এই যে এখানে যদি সবার উপরে যদি একটি নেপবার নেই, হ্যাঁ, নেপবার নিলাম, অথবা এটা কন্টেনার ভিতরে রাখি, সেটা বাইরে রাখি। এই নেপবারটা নেওয়ার পরে কি হয় একটু দেখি। হ্যাঁ, আমার সাইটের ডিজাইনটা, এটা হচ্ছে আমার নেপবার। ঠিক আছে, সে ফুল উইথ নিয়ে নিছে। আমি এখন এটা কন্টেনার ভিতরে রাখি, বাইরে না। এই যে আমার কন্টেনার ভিতরে আমি একটা মেনু লোগো দেওয়ার জন্য একটা সেকশন নিলাম। এই যে এটা আমার মেন কন্টেনার ভিতরে চলে আসছে। এখন এই নেপবারের সুবিধাটা হচ্ছে, সে যখন মোবাইলে যাবে, এখানে শুধু লোগো থাকবে এবং মেনুটা সে এইভাবে ড্রপ ডাউন করে ফেলবে। এটা সে অনেক রেসপন্সিভ, খুব সুন্দর একটা কাজ করে দিয়েছে। আমরা এইভাবে নেপবার মোবাইলে মেনু চেঞ্জ হয়ে যাবে এবং ডেস্কটপ ভিউতে এটা আসবে। ঠিক আছে, লিঙ্কগুলো ভিজিবল থাকবে। এই কাজে আমরা এই নেপবারটা ইউজ করতে পারি। এখন আমরা দেখবো যে ফন্টোসাম হচ্ছে আমাদের আইকন অ্যাড করার জন্য। হ্যাঁ, গুগলে আমরা ফন্টোসাম আমরা দুইভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করে, যে এটা হচ্ছে fontosam.com, এখান থেকে আমরা ডাউনলোড যদি করে লিঙ্ক অ্যাড করতে পারি ইউজ করার জন্য। এই যে এখানে হয়তো তারা মেল অ্যাড্রেস চায়, তখন মেইলে পাঠায় দেয়। আরেকটা ওয়ে হচ্ছে সিডিএন ইউজ করা, ফন্টোসাম সিডিএন, এই গুগল করলে পাওয়া যায়। এই যে লিঙ্ক আসছে এখানে, লিঙ্কটা ফন্টোসাম সিডিএনের লিঙ্ক। আমি এই লিঙ্কটা এখানে রেখে দিছি। এটা যদি আমি এখন আমার ফাইলে ইনক্লুড করি, তাহলে আমরা যত ফন্টোসাম আইকন আছে সবগুলো ইউজ করতে পারবো। এই যে লিঙ্ক দেওয়ার পরে কি হলো, এখন আমি চাইলেই ফন্টোসাম আইকন ইউজ করতে পারবো। এই যে এই ফন্টোসাম সাইটে আইকনসে ক্লিক করার পর আমি অনেকগুলো এখানে আইকন পাই। সুন্দর সুন্দর আইকন আছে এখানে। যেমন এটা যদি অ্যাড করতে চাই, অ্যাঙ্কর, অথবা যেমন অ্যারোসাইন। অ্যারোসাইন এইটা হচ্ছে প্লাস, আমি জাস্ট এই ট্যাগটা ইউজ করলে আমি আইকনটা পাবো। আই ট্যাগ, আমি যে কোনো একটা পি অথবা মেনুতে লিঙ্কের আগে যদি এটা বসাই দিই, ঠিক আছে, উইথ আইকন এটা লিখে দিলাম। আমার এখানে এই যে লিঙ্ক উইথ আইকন, এটা পাই না, এখানে পাই নাই। যেমন
তো এটা সম্ভবত ভার্সনের কোনো সমস্যা আছে। এটা 4.7, ফন্ট ভার্সন 4.7 আছে। আমাদেরটা ভার্সন চেক করা লাগবে। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল একটা দেখাই। যেমন আইকনে যদি আমি লিখি FA ফেসবুক, দেখি তো এটা আসে কিনা। চলে আসছে এখন, ঠিক আছে। তো এইভাবে আমরা আইকন এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারি। ভার্সন ওয়াইজ কিছু চেঞ্জ হয় ক্লাস নেম, প্রপার ভার্সন এবং ক্লাস নেম দিলে চলে আসবে আইকনগুলো। এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। নেক্সট আমরা তারপর নেক্সট এপিসোডে চলে যাব। থ্যাংক ইউ।